আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। তো আমরা গত ক্লাসে ডট গুণফল নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যথারীতি ভেক্টর অধ্যায়ের ক্রস গুণফল নিয়ে আলোচনা করব। তো আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি, মোহাম্মদ হাবিবুল বাশার, লেকচারার ফিজিক্স। তো আমরা আজকে যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে ভেক্টর রাশির ক্রস গুণফল, ভেক্টর প্রোডাক্ট। আমরা শুরু করি। তো ভেক্টর রাশির ক্রস গুণফল, আমরা ভেক্টর রাশির ক্রস গুণফল বলতে বুঝবো হচ্ছে দুইটা ভেক্টরের যে গুণনে আমরা একটা ভেক্টর রাশি পাবো। মানে কি, দুইটা ভেক্টর আমরা গুণন করব, ফলাফল হিসেবে আমরা একটা ভেক্টর রাশি পাবো। সেটাকে আমরা বলছি ভেক্টর রাশির ক্রস গুণফল বা ক্রস প্রোডাক্ট অথবা ভেক্টর প্রোডাক্ট। তা আমরা ভেক্টর অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব সেগুলো একটু দেখে নিই। তা আমরা ডানহাতি স্ক্রু নিয়ম, ডানহাতি স্ক্রু নিয়ম হচ্ছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ফিজিক্সের, ওভারঅল পুরো ফিজিক্সের ডানহাতি স্ক্রু নিয়মটা তোমাকে বেশ ভোগাবে। সেজন্য এখানে ডানহাতি স্ক্রু নিয়মটা আমরা খুব ভালোভাবে শিখে ফেলবো। সংজ্ঞা, ব্যাখ্যা, উদাহরণ। বিশেষ ক্ষেত্র মানে থিটা 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 90 ডিগ্রি হলে কি হবে? বিনিময় সূত্র। আয়ত একক ভেক্টরের পারস্পরিক ক্রস গুণন, নির্ণায়কের মাধ্যমে ক্রস গুণন খুবই ইম্পর্টেন্ট। মানে টোটাল ক্রস গুণফলে আমরা এই বিষয়টাকে সবচেয়ে বেশি ফোকাস করব। যেমন এ ক্রস বি ইজ ইকুয়াল টু, আমরা এই সমীকরণটা প্রতিপাদন করব। লম্ব দিকে একক অথবা একক ভেক্টর অথবা সমান্তরাল একক ভেক্টর নির্ণয়। দুটি ভেক্টর কখন পরস্পর সমান্তরাল, সামান্তরিক ও ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এবং গাণিতিক সমস্যা। তো আমরা শুরু করছি সংজ্ঞা দিয়ে। ডানহাতি স্ক্রু নিয়ম, আমরা প্রথমেই ডানহাতি স্ক্রু নিয়ম দিয়ে শুরু করব। ডানহাতি স্ক্রু নিয়ম, ডানহাতি স্ক্রু নিয়ম, প্লিজ এই নিয়মটা খুবই ভালো করে রপ্ত করার চেষ্টা করবা। যাদের রপ্ত আছে তারা আরো ভালো করে করবার চেষ্টা করো। আমরা শুরু করছি ডানহাতি স্ক্রু নিয়ম। এই একটা স্ক্রু, স্ক্রুর আরেকটা রূপ। তা আমরা তিনটা স্টেপ মনে রাখবো এক্ষেত্রে। প্রথম ভেক্টর বরাবর ডান হাত রাখবো, প্রথম ভেক্টর বরাবর ডান হাত রাখবো। কথাগুলো আমরা ঠোঁটস্থ করে ফেলবো, পরবর্তীতে আমরা যখন অ্যাপ্লিকেশন দেখবো তখন আমরা বুঝতে পারবো। প্রথম ভেক্টর বরাবর ডান হাত রাখবো। দ্বিতীয় স্টেপ হচ্ছে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো। আবারও বলছি, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে, কোণটা হচ্ছে ছোট কোণে, ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো। বুড়ো আঙ্গুলের দিকে ভেক্টর গুণফলের দিক নির্দেশ করে। এই কথাগুলো ঠোঁটস্থ করো, কারণ আমরা পরের স্লাইডে যখন এটা রিভিউ করব আর রিভিশন দিব তখন এই জিনিস আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিন্নভাবে যদি বলা যায়, আমরা বলছি ডান হাতকে প্রথম ভেক্টর বরাবর এমন ভাবে রাখবো, ডান হাতকে প্রথম ভেক্টর বরাবর এমন ভাবে রাখবো যাতে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকানো যায়। এক্ষেত্রে বুড়ো আঙ্গুলের দিকই ক্রস গুণফলের দিক। এক্ষেত্রে বুড়ো আঙ্গুলের যে দিক থাকবে সেটাই হচ্ছে ক্রস গুণফলের দিক। তা আমরা এই জিনিসটা দেখলাম। টোটাল জিনিসটা যদি একটা গ্ল্যান্স দেখো, আবারও বলছি ডানহাতি স্ক্রু নিয়ম তিনটা স্টেপ মনে রাখবো। প্রথম ভেক্টর বরাবর ডান হাত রাখবো, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো, বুড়ো আঙ্গুলের দিকই ক্রস গুণফলের দিক। অথবা ভিন্নভাবে যদি বলি, ডান হাতকে প্রথম ভেক্টর বরাবর এমন ভাবে রাখবো যাতে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকানো যায়। এক্ষেত্রে বুড়ো আঙ্গুলের দিকে ক্রস গুণফলের দিক। তো আমরা এন্টি আপ পজিটিভ, এন্টি আপ পজিটিভ এই কথাটা ঠোঁটস্থ করবো। এন্টি আপ পজিটিভ, ক্লক আপ মানে উপরের দিক। এন্টি আপ পজিটিভ, আমরা যদি যে কোনো এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি আমরা আমাদের হাতটাকে ঘুরাই, এন্টি ক্লকওয়াইজ ডিরেকশনে যদি আমরা আমাদের হাতটাকে ঘুরাই, তাহলে আমরা যে ডিরেকশনটা পাবো সেটা হচ্ছে পজিটিভ। এটা হলো আপওয়ার্ড ডিরেকশন, উপরের দিকে ডিরেকশন। এন্টি ক্লকওয়াইজ যদি ঘুরাই তাহলে উপরের দিকে যাবে এবং সে মানটা কি হচ্ছে? পজিটিভ হবে। ক্লক ডাউন নেগেটিভ, ক্লক ডাউন আমরা যদি ক্লকওয়াইজ ঘুরাই, ক্লকওয়াইজ আমরা যদি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে সেটা কি হবে? নেগেটিভ হবে। ক্লকওয়াইজ যদি ঘুরাই তাহলে সেটা নেগেটিভ হবে, এবং এক্ষেত্রে এটা কি হচ্ছে? ডাউনওয়ার্ডের দিকে হবে, নিচের দিকে। ডাউন মানে কি হচ্ছে? নিচের দিক। ডাউন মানে হচ্ছে নিচের দিক। তাহলে কথাটা খেয়াল করো, এন্টি আপ মানে এন্টি আপ পজিটিভ, আপ মানে উপরের দিক, ক্লকওয়াইজ নেগেটিভ, ক্লক ওয়াইজ নেগেটিভ, ডাউন মানে নিচের দিকে। আমরা যদি কোনো একটা আমাদের ডান হাতকে যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরাই তাহলে সেই ডিরেকশনটা দেখবা বুড়ো আঙ্গুলের দিকটা আপওয়ার্ডের দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে। আর আমরা যদি ডান হাতকে ক্লকওয়াইজ ঘুরাই তাহলে ক্লকওয়াইজ ঘুরাই তখন আমরা দেখবো হচ্ছে নিচের দিকে হবে। ঠিক আছে? তো আমরা দেখেছি, আমরা এখন যেটা দেখবো যে এখন এখানে দেখো
আমরা যদি দেখো প্রথম ভেক্টর হচ্ছে এ, আমাদের দ্বিতীয় ভেক্টর হচ্ছে বি, তাহলে প্রথম ভেক্টর বরাবর আমরা ডান হাত যদি রাখি, দেখো এই ছবিটা দেখো, প্রথম ভেক্টর বরাবর ডান হাত রাখছি, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘুরাচ্ছি, তাহলে দেখো প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে যদি ঘুরাই, সেক্ষেত্রে আমরা এখানে যেটা দেখছি, খেয়াল করো, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে যদি আমরা ঘুরাই, প্রথম ভেক্টর থেকে যদি আমরা দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাই, তাহলে আমরা যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে আমরা কি হচ্ছে ডিরেকশনটা দেখছি কোন দিকে, উপরের দিকে হচ্ছে। তা আমরা যদি আহ পরের ছবি, আরেকটা ছবি দেখি, আমরা আরেকটা ছবি দেখি, খেয়াল করো, এই যে এখানে দেখো প্রথম ভেক্টর হচ্ছে আমাদের এ, তাহলে আমরা প্রথম ভেক্টর বরাবর ডান হাত রাখছি, তাহলে প্রথম ভেক্টর থেকে আমরা দ্বিতীয় ভেক্টর দিকে ঘুরাচ্ছি, আমরা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাচ্ছি, তাহলে আমরা ডিরেকশনটা পাবো কোন দিকে, দেখো এই যে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে আমরা ঘুরাচ্ছি, দেখো প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে, তাহলে তুমি খেয়াল করো ডিরেকশনটা, তুমি হাতটা ঠিক এইভাবে রাখার চেষ্টা করো, দেখবা যে উপরের দিকে হবে। তাহলে এন্টি আপ পজিটিভ, ক্লক ডাউন নিউক্লিয়ার, এখানে দেখো এই যে ঘূর্ণনটা, এই ঘূর্ণনটা কোন দিকে হচ্ছে, এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা ঘুরে হচ্ছে এই দিকে, কিন্তু আমরা ঘুরাচ্ছি হচ্ছে এই থেকে এই দিকে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে কি এন্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এন্টি ক্লকওয়াইজ হচ্ছে, তাহলে এন্টি আপ পজিটিভ, ক্লক ডাউন নেগেটিভ। তা আমরা আগাই একটু, দেখো এখন দেখো এই যে এখানে এ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, আমরা যদি প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাই, প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘুরাই, তাহলে আমরা যেটা দেখতে পাবো, একটু প্লিজ, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এই যে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে যদি আমরা ঘুরাই, তাহলে ডিরেকশনটা দেখো, তুমি যদি তোমার হাতটা এ ভেক্টর বরাবর রাখো, আমরা বলছি প্রথম ভেক্টর বরাবর ডান হাত রাখবো, তারপর প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘুরাবো, তুমি তোমার হাতটা, ডান হাতটাকে কি হচ্ছে, প্রথম ভেক্টর এ বরাবর ঠিক এ এর উপর রাখো, তারপরে এ থেকে বি এর দিকে ঘুরাও, এ থেকে বি এর দিকে ঘুরাও, তাহলে ডিরেকশনটা দেখবা যে উপরের দিক, মানে এ ক্রস বি এর দিকটা হচ্ছে উপরের দিক হবে। আবার যদি তুমি দেখো তোমার হাতটাকে বি ভেক্টর বরাবর রাখো, বি ভেক্টর বরাবর রাখো, এমন ভাবে রাখবা যে বি থেকে এর দিকে ঘুরানো যায়, বি থেকে এর দিকে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকানো যায়, আমরা হাতটাকে মুঠো পাকাইতে পারি, বি থেকে এর দিকে আমরা ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো। তাহলে কি হচ্ছে, আমরা যদি এরকম দেখি, খেয়াল করো, এই যে আমরা একটু দেখি, যদি আমরা এরকম ঘুরাই, এদিক থেকে এদিক ঘুরাই, তাহলে দেখবা যে কি ডিরেকশনটা নিচের দিকে হয়। তাহলে আমরা দেখো ক্লকওয়াইজ যদি ঘুরাই, ক্লকওয়াইজ যদি ঘূর্ণনটা হয়, দেখো এই যে ক্লক, এটা এন্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ঘূর্ণনের ফলে আমরা নিচের দিকে পাচ্ছি, এন্টি ক্লকওয়াইজ ঘূর্ণনের ফলে আমরা উপরের দিকে পাচ্ছি। তাহলে আমরা যে কথাটা বলছিলাম যে ক্লকওয়াইজ ক্লক ডাউন নেগেটিভ, এন্টি আপ পজিটিভ। ওকে, আমরা সামনের দিকে আগাই। এখন দেখো তুমি এই যে এ থেকে বি এর দিকে, দেখো ডিরেকশনটা খেয়াল করো, ডিরেকশনটা কোন দিকে, এটা হচ্ছে গিয়ে কি এন্টি ক্লকওয়াইজ। এই যে দেখো এখানে আমরা যে ডিরেকশনের একটা ছবি দিয়ে দেওয়া আছে, ডিরেকশনের একটা ছবি দিয়ে দেওয়া আছে, এই যে দেখো এইটা থেকে এই দিকে, এই যে ডিরেকশন, এই ডিরেকশন, এইটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, তাহলে যার ফলে এটা হচ্ছে আপওয়ার্ড ডিরেকশন। তো আমরা যদি দেখি, এখন তুমি আরেকটা ছবি যদি আমরা দেখি, দেখো এইটা, আমরা এখন কি হচ্ছে, আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে এই ছবিটা যদি তুমি দেখো, এই ক্ষেত্রে আমরা ঘূর্ণনটা খেয়াল করো, এ থেকে বি এর দিকে যাচ্ছে, এই যে, সরি বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে, বি বরাবর আমরা আমাদের ডান হাতকে রাখছি, বি থেকে এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরাবো, বি থেকে এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরাবো, এবং সেটা কি হচ্ছে, আমরা দেখো এই ক্ষেত্রে ঘূর্ণনটা হচ্ছে ক্লকওয়াইজ, এই ক্ষেত্রে ঘূর্ণনটা হচ্ছে আমাদের কি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ, সেজন্য আমরা কি হচ্ছে ক্লক ডাউন নেগেটিভ। ওকে, আমরা এই জিনিসটা দেখলাম। দেখো এই ক্ষেত্রে আমরা প্লাস মাইনাসের একটা ব্যাখ্যা দেখবো, যখন দেখো প্লাস মাইনাস, প্লাস মানে উপরের দিক, মাইনাস হচ্ছে তার বিপরীত দিক, যদি প্লাস উপরের দিক হয়, মাইনাস তার বিপরীত দিক। এখানে আমরা যদি মনে করো এই ক্ষেত্রে আমরা যে ভেক্টরটা পেলাম, দেখো এই যে এখানে আমরা অলরেডি চিহ্নটা ইউজ করছি, দেখো এই যে সি হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে কি এই যে মাইনাস, সি হচ্ছে মাইনাস, তার মানে কি প্লাস হচ্ছে উপরের দিক, মাইনাস হচ্ছে নিচের দিক, এইটা যদি প্লাস উপরের দিক ধরি, তাহলে মাইনাসটা হবে নিচের দিক। তা আমরা
ডট গুণফলের এই বিষয়টা একটু বুঝলাম, সরি ক্রস গুণফলের আমরা দিকটা একটু বুঝলাম। আমরা এখন যেটা দেখবো, একটা জিনিস খেয়াল করতে হবে, আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে দুইটা ভেক্টরের ক্রস গুণফলের ফলে আমরা যে তৃতীয় ভেক্টরটা পাবো, সব সময় তৃতীয় ভেক্টরটা কি হবে, তৃতীয় ভেক্টরটা এই দুইটা ভেক্টরের উপরে লম্ব হবে। তৃতীয় ভেক্টরটা কি হচ্ছে, প্রথম দুইটা ভেক্টরের উপর লম্ব হবে। সেক্ষেত্রে লম্বর দিক উপরে হতে পারে, নিচে হতে পারে, লম্বর দিক উপরে হতে পারে, নিচে হতে পারে। ক্রস গুণফলের দিক হলো যে দুইটা ভেক্টরের ভেক্টর গুণন করা হয় তার লম্ব দিকে, অর্থাৎ ভেক্টর দুটি যে তলে রয়েছে তার লম্ব দিকে। এক্ষেত্রে লম্ব দিক দুটো পাওয়া যায়, ঠিক আছে, লম্ব দিক দুইটা পাওয়া যায়। তা আমরা দেখো একবারে ফাইনালি যদি আমরা ক্রস গুণফলটা একবারে ক্লিয়ার কনসেপ্ট করতে চাই, তাহলে আমরা এরকম একটা স্ক্রু নিলাম। এরপর স্ক্রুটিকে আমরা যে পড়ার টেবিলে বসে পড়ি তার উপর আমরা আটকানোর চেষ্টা করব। দেখো তুমি স্ক্রুটাকে তোমার পড়ার টেবিলে আটকানোর চেষ্টা করবে, সেই ক্ষেত্রে তোমাকে কোন দিকে ঘুরানো হচ্ছে? দেখো পড়ার টেবিলে আটকানোর চেষ্টা করলে তোমাকে অবশ্যই কি হচ্ছে, ক্লকওয়াইজ ঘুরাইতে হবে। দেখো ক্লকওয়াইজ যদি ঘুরাও তাহলে কি হবে, সেটা নিচের দিকে যাবে। আমরা বলছিলাম ক্লক ডাউন নেগেটিভ, তার মানে কি ক্লক সেটা ডাউনওয়ার্ডের দিকে যাবে এবং তার মান হবে নেগেটিভ, তার মানে কি নিচের দিকে যাবে। এখন দেখো এক্ষেত্রে খেয়াল রাখতে হবে কোন দিক থেকে কোন দিকে ঘুরছে, আমাদের হাতটা কোন দিক থেকে কোন দিকে ঘুরছে সেটা খেয়াল করতে হবে, অর্থাৎ বুড়ো আঙ্গুলের দিক কোনটা, ঠিক আছে। একইভাবে আমাদের মাথার উপরের কোনো সিলিং বা ছাদে যদি আমরা একটা স্ক্রুকে আটকানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আমরা দিকে দেখবো যে এই ক্ষেত্রে স্ক্রুটাকে আমরা আমাদের ছাদে বা মাথার উপরে কোনো দেয়ালে লাগানোর চেষ্টা করতেছি, তাইলে আমরা দেখো দেয়ালে লাগানোর চেষ্টা করলে আমাদের হাতটা ঘুরবে, তখন কি হচ্ছে, এন্টি ক্লকওয়াইজ হাতটা ঘুরবে। কি তুমি জাস্ট ফিল করার চেষ্টা করো, দেখবা যে কি হচ্ছে, হাতটা ঘুরবে এন্টি ক্লকওয়াইজ। তাহলে এন্টি ক্লকওয়াইজ মানে কি, উপরের দিক। দেখো এন্টি ক্লকওয়াইজ, এই যে এইখানে খেয়াল করো, এন্টি ক্লকওয়াইজ ঘুরাইতে হবে, তার মানে উপরের দিক। তো আশা করি ক্রস গুণফলের দিক তোমরা বুঝতে পারছো, ক্রস গুণফলের দিক ক্লিয়ার হচ্ছে। তো আমরা সংজ্ঞা, ক্রস গুণফলের আমরা সংজ্ঞাটা দেখব। সংজ্ঞাটা হচ্ছে গিয়ে আমরা বলেছিলাম ক্রস গুণফল হচ্ছে গিয়ে দুইটা ভেক্টরের যে গুণনে আমরা কি হচ্ছে একটা কি পাচ্ছি, একটা ভেক্টর রাশি পাচ্ছি, সেটাই হচ্ছে আমাদের ক্রস গুণফল। ওকে, তাহলে আমরা ক্রস গুণফলের ডেফিনিশনটা হচ্ছে এ ক্রস বি ইজ ইকুয়াল টু মডুলাস অফ এ মডুলাস অফ বি, মানে এ এর মান বি এর মান তাদের মধ্যবর্তী কোণ এর সাইন থিটা এবং ইটা টু বি। এক্ষেত্রে দেখো এ বি সাইন থিটা ইটা টু বি, এ বি সাইন থিটা পুরো জিনিসটা হচ্ছে গিয়ে কি মান, আর ইটা হচ্ছে একটা একক ভেক্টর। এই একক ভেক্টরটাই হচ্ছে গিয়ে আমাদেরকে ভেক্টর গুণফলের দিক নির্দেশ করবে, ঠিক আছে, যখন হচ্ছে গিয়ে কি থিটার মান 0 থেকে 180 ডিগ্রির মধ্যে। তো দেখো এ একটা ভেক্টর, বি আর একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, তাহলে এ ক্রস বি যদি চিন্তা করি তাহলে কোন দিকে হবে, এ ক্রস বি। আমরা ডান হাতকে কি হচ্ছে এ ভেক্টর বরাবর এমন ভাবে রাখবো যাতে কি হচ্ছে এ থেকে বি এর দিকে ঘুরানো যায়, সেই ক্ষেত্রে ঘুরাইলে কোন দিকে হবে, দেখবো যে উপরের দিক হচ্ছে এ ক্রস বি, সেটা উপরের দিক, মানে ইটা এর দিক, ইটা হচ্ছে এক্ষেত্রে দিক নির্দেশ করছে। তাহলে আমরা এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ এর মান বি এর মান এবং এদের মধ্যবর্তী কোণের সাইন থিটা হবে, থিটাটা আসে নাই, মধ্যবর্তী কোণের সাইন ইনটু ইটা টুপি, মধ্যবর্তী কোণের সাইন ইটা টুপি। ওকে, তাহলে ক্রস গুণফলের দিক হচ্ছে গিয়ে ভেক্টর গুণফলের দিক। আমরা একটু আগে যে ডানহাতি স্ক্রু নিয়ম আলোচনা করেছি সেটার মাধ্যমে আমরা ক্রস গুণফলের দিকটা পাবো। তাহলে আমরা যদি বলি এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান সমান সমান এ বি সাইন থিটা। ভেক্টরের ক্রস গুণফলের মান দৈর্ঘ্য প্রকাশ করে, অর্থাৎ এ বি সাইন থিটা ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য। দেখো এ একটা মান, বি একটা মান, সাইন থিটা একটা কি হচ্ছে, অনুপাত, সাইন থিটা একটা অনুপাত, এটা একটা মান। সো টোটাল জিনিসটা হচ্ছে একটা লেন্থ, দৈর্ঘ্য, এটা একটা মান। বিশেষ ক্ষেত্রে থিটা যদি 0 ডিগ্রি হয়, থিটা যদি 0 ডিগ্রি হয়, থিটা যদি 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে কি হবে খেয়াল করো। আমরা বলছি এ ক্রস বি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি, এ এর মান বি এর মান, এদের মধ্যবর্তী কোণ সাইন থিটা এবং কি হচ্ছে ইটা টু পি। তাহলে এইটা যদি হয় তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, থিটা খেয়াল করো, থিটা ইজ ইকুয়াল টু কত, 0 ডিগ্রি। তাহলে এ ভেক্টর এই দিকে, বি ভেক্টর একই দিকে, এদের মধ্যবর্তী কোণ থিটা। তাহলে আমরা কি বসাইতে পারি, এ এর মান বি এর মান সাইন 0, সাইন 0 ডিগ্রি এবং ইটা টু পি। তাহলে কি হবে, সাইন 0 ইকুয়াল টু কি হবে 0, তাহলে এ গুণ এ ডট বি 0 ইটা, ফাইনালি আমরা পাবো কত 0। তাহলে আমরা বলতে পারি এ ক্রস বি, এ ক্রস বি যদি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তাহলে 0, এটা হচ্ছে 0 ভেক্টর।
ইভেন আমরা যদি বলি এ ক্রস এ, খেয়াল করো এ ক্রস এ, তাহলে দুইটা ভেক্টর কি হচ্ছে, দুইটা ভেক্টর এ ক্রস এ, তার মানে দুইটা ভেক্টর একই দিকে। এ ক্রস এ মানে কি দুইটা ভেক্টর একই দিকে, যার ফলে এ ক্রস এও কি হবে, জিরো ডিগ্রি, সরি জিরো, এ ক্রস বি ইজ ইকুয়াল টু জিরো হবে। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যদি কি হচ্ছে, আমরা যদি যদি কি হচ্ছে এ ক্রস বি 180 ডিগ্রি হয়, তাহলে এ ভেক্টর এই দিকে, এইটা এ ভেক্টর এই দিকে, বি ভেক্টর তার বিপরীত দিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তা আমরা একটা জিনিস জানি, সাইন জিরো ডিগ্রি এবং 180 ডিগ্রি উভয় ক্ষেত্রেই কি হচ্ছে, এর মান হচ্ছে জিরো। যদি আমরা ইভেন এই যে ছবি দেখাইছিলাম, খেয়াল করো, আমরা এই জায়গায় যদি দেখি, এই যে এখানে দেখো, এইটা হচ্ছে সাইন 0-র জন্য সাইন 0 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি অথবা সাইন 360 ডিগ্রি, সকল ক্ষেত্রেই কি হচ্ছে সাইনের মান কি জিরো। সেক্ষেত্রে সাইন থিটা যদি 0 ডিগ্রিও হয়, 180 ডিগ্রি, উভয় ক্ষেত্রে আমরা কি পাবো, দুইটা ভেক্টর একই দিকে, মানে সমমুখী সমান্তরাল। দেখো এই কথাটা আমরা আরেকবার বলতে, এ একটা ভেক্টর এই দিকে মানে কি দুইটা ভেক্টর একই দিকে সমান্তরাল, একটা ভেক্টর এই দিকে আর একটা ভেক্টর তার বিপরীত দিকে, সমমুখী সমান্তরাল এবং বিপরীতমুখী সমান্তরাল বলে ভেক্টরটা কি হবে, দুইটা ভেক্টর আমরা ক্রস গুণফলের মান 0 পাবো। তো আমরা যদি আরেকটু দেখি যে কি হচ্ছে, যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, এ ক্রস বি, দেখো এ ক্রস বি ইকুয়াল টু কি হবে, এ ভেক্টরের মান বি ভেক্টরের মান যখন কত, থিটা 90 ডিগ্রি, তাহলে আমরা সরাসরি লিখতে পারি এ বি সাইন 90 ডিগ্রি, এ বি সাইন 90 ডিগ্রি। তাহলে দেখো সাইন 90 ডিগ্রি 1, তাহলে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান, ও সরি এক্ষেত্রে আমরা দিকের কথা বলছিলাম, তাহলে ইটা টু পি, তাহলে এটা হচ্ছে এ বি ইটা টু পি, এ বি ইটা টু পি। তাহলে দেখো ইটা টু পি এর দিক কোন দিকে হবে, দুইটা ভেক্টরের আমরা যে ডান হাতি স্ক্রু নিয়ম, এই ইটা টু পিটা আমরা পাবো ডান হাতি স্ক্রু নিয়ম অনুসারে। ঠিক আছে, তো আমরা সামনে আগাই। বিনিময় সূত্র, আমরা জানি বিনিময় সূত্র বলছিলাম, যদি কি হচ্ছে মানে একটা আরেকটার জায়গা কি হচ্ছে নেয়, সেই ক্ষেত্রে কি হচ্ছে, যেমন আমরা এ ক্রস বি ইকুয়াল টু সি, সি ভেক্টর চিন্তা করতে পারি, তাহলে এ ভেক্টরের মান বি ভেক্টরের মান সাইন থিটা ইটা টু পি, এ বি সাইন থিটা ইটা টু পি। আমরা যদি একটা ছবি দেখি এখন, এই যে দেখো এ ক্রস বি, তাহলে সেক্ষেত্রে সি ভেক্টরের দিকটা আমরা কোন দিকে পাচ্ছি, উপরের দিকে। সি ভেক্টর দেখো এ থেকে বি এর দিকে আমরা ক্ষুদ্রতর কোণে ঘুরাচ্ছি, এই যে এই দিকে এ ক্রস বি, সেক্ষেত্রে সি এর ডিরেকশন উপরের দিকে। এখন আমরা যদি বি ক্রস এ করি, বি ক্রস এ, তাহলে কি হচ্ছে মাইনাস সি ভেক্টর, আমরা একটু আগে বলেছিলাম। তাহলে বি ভেক্টরের মান এ ভেক্টরের মান সাইন, আর হচ্ছে এটা হচ্ছে মাইনাস ইটা টু বি, তাহলে মাইনাস এ বি সাইন ইটা টু বি। দেখো আমরা যদি ছবি দেখি তাহলে কি হচ্ছে, বি ক্রস এ, বি ক্রস এ, বি ক্রস এ যদি দেখি, তাহলে আমাদের ডিরেকশনটা হচ্ছে ক্লক ওয়াইজ হবে এই দিকে, তাহলে ডিরেকশনটা কোন দিকে, এই দিকে হবে। তাহলে যদি আমরা একটা চিত্রের মধ্যে দুইটা জিনিস একবার একটু দেখবার চেষ্টা করি, দেখো একটা চিত্রের মধ্যে, তাহলে এ ক্রস বি উপরের দিকে আর বি ক্রস এ হচ্ছে কোন দিকে, নিচের দিকে। মান দুইটা সমান একই, দেখো এ ক্রস বি এর মান এবং বি ক্রস এ এর মান দুইটার ক্ষেত্রে এ বি সাইন থিটা, দুইটার ক্ষেত্রে কি হচ্ছে এ বি সাইন থিটা, কিন্তু বাট এ ক্রস বি এর ডিরেকশন উপরের দিকে আর বি ক্রস এর ডিরেকশন হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি এ ক্রস বি ইজ নট বি ক্রস এ, অথবা এ ক্রস বি ইজ ইকুয়াল টু মাইনাস বি ক্রস এ, মানে এ ক্রস বি এর দিক যেই দিকে, বি ক্রস এ এর দিক তার বিপরীত দিকে। তাহলে আমরা একটা কথা বলতে পারি, দেখো এ এর জায়গা বি যদি নেয়, বি এর জায়গা যদি এ নেয়, সেক্ষেত্রে আমরা ডট গুণফলে যেরকম দেখেছিলাম এ বি কস থিটা ইকুয়াল টু বি এ কস থিটা, মানে কি এ ডট বি ইকুয়াল টু বি ডট এ। এবং আমরা তখন বলেছিলাম কি হচ্ছে ডট গুণফল বিনিময় সূত্র মেনে চলে, কিন্তু ক্রস গুণফলের ক্ষেত্রে আমরা দেখছি যে কি এ ক্রস বি করলে যে ডিরেকশন পাই, বি ক্রস এ করলে তার বিপরীত ডিরেকশন পাই। তাহলে আমরা বলতেই পারি ভেক্টর গুণফল বিনিময় সূত্র মানে না। ওকে, আমরা আগায়, আমরা এবার একটু ভেক্টরের উদাহরণ দেখব, ভেক্টরের উদাহরণ দেখব। আমরা বলছি হচ্ছে দুইটা ভেক্টরের, দেখো আমরা বলছি কোন ঘূর্ণয়মান কণার ঘূর্ণন অক্ষের সাপেক্ষে ভেক্টর অবস্থান ভেক্টর যদি আর হয় এবং কণার উপর প্রযুক্ত বল এফ হয়, তাহলে কি হচ্ছে এদের ভেক্টর গুণফলরে আমরা টাউ দ্বারা প্রকাশ করি। মানে আমরা সহজ কথায় বলতে পারি কি হচ্ছে,
যদি কি হচ্ছে আর ক্রস, আর হচ্ছে অবস্থান ভেক্টর, আর অবস্থান ভেক্টর, এফ একটা কি হচ্ছে ভেক্টর প্রযুক্ত বল, এই দুইটার ক্রস গুণফল হয়, তাহলে আমরা কি পাবো, একটা আরেকটা ভেক্টর পাবো, সেই ভেক্টরটাকে আমরা বলছি টর্ক বা টাউ। এটা হচ্ছে আমরা তখন পাবো কি হচ্ছে আর এফ সাইন থিটা এবং ইটা টু বি। ইটা টু বি হচ্ছে এই দুইটার ক্রস গুণফলের ফলে যে আমরা নতুন ভেক্টরটা পাবো, মানে অর্থাৎ টর্ক, টর্কের ডিরেকশন। তো আমরা টর্ক সম্পর্কে বিস্তারিত জানবো হচ্ছে আমরা যখন নিউটনিয়ান মেকানিক্স পড়বো চতুর্থ অধ্যায় প্রথম পত্রে, সেটা দেখতে পারবো। তাহলে এদের মান হবে কি, টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ সাইন থিটা। আমরা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব এখন, আয়ত একক ভেক্টরের পারস্পরিক ক্রস গুণফল। আয়ত একক ভেক্টর, আমরা আয়ত একক ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম। ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়। এক্ষেত্রে তুমি যদি দেখো, আমরা এক্স অক্ষ বরাবর আমাদের একক ভেক্টর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জে, জেড অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে কে। এই যে দেখো, আই এক্স অক্ষ বরাবর হচ্ছে আই, এক্স অক্ষ বরাবর হচ্ছে আই, ওয়াই অক্ষ বরাবর জে, জেড অক্ষ বরাবর কে। অবশ্যই এগুলা ধনাত্মক, ধনাত্মক এক্স অক্ষ বরাবর, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর। তা আমরা আয়ত একক ভেক্টরের পারস্পরিক ডট গুণফল করি, তাহলে পরস্পর যদি সমান্তরাল হয়, দুইটা একক ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, সেটা কেমন? দুইটা একক ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, আমরা যদি চিন্তা করি, খেয়াল করো, এইটা, এই দিকে একটা একক ভেক্টর আই, আবার আরেকটা একক ভেক্টর একই দিকে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যখন কি হবে, 0 ডিগ্রি হবে, তখন আমরা দেখব দুইটা একক ভেক্টর যদি পরস্পর সমান্তরাল হয়, আই ক্রস আই। তাহলে আমরা একক ভেক্টর বলছি, একক ভেক্টর মানে যার মান এক, দুইটা ভেক্টর একই দিকে পরস্পর সমান্তরাল, তাদের মধ্যবর্তী কোণ 0। তাহলে 1 1 sin 0 ইটা টু বি, তাহলে আমরা sin 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে কি 1 1 0 ইটা টু বি, তখন কি হচ্ছে আই ক্রস আই সমান সমান 0। তো একইভাবে আমরা বলতে পারি জে ক্রস জে, দেখো জে ক্রস জে যদি তুমি বলো, সরি, আমরা যদি জে ক্রস জে বলি, তাহলে দেখো এই যে একটা ভেক্টর এই দিকে জে ক্রস জে, আর একটা ভেক্টর এই দিকে, দুইটা ভেক্টর একই দিকে জে ক্রস জে, তাহলে কি হবে, একই কথা 1 1 সাইন 0, 1 1 সাইন 0 ইটা টু বি। আর মানে কি হচ্ছে, যেহেতু সাইন 0 0, একইভাবে কে এর ক্ষেত্রে বলতে পারি, দুইটা ভেক্টর যদি একই দিকে হয়, সেক্ষেত্রে আমরা কি হচ্ছে বলতে পারি যে কি হচ্ছে যে একক ভেক্টরের ক্রস গুণফল কি হবে, 0 হবে। তাহলে আমরা একবারই যদি বলি, এক্ষেত্রে দেখো আই ক্রস আই, জে ক্রস জে, কে ক্রস কে ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা বলতে পারি পরস্পর সমান্তরাল দুটি আয়ত একক ভেক্টরের ক্রস গুণফল 0। আবারও বলছি, পরস্পর সমান্তরাল দুইটি আয়ত একক ভেক্টরের ক্রস গুণফল 0। এই বাংলা কথাগুলো একটু মনে রাখতে হবে, আমি বারবার বাংলা কথাগুলোর মধ্যে জোর দিচ্ছি, এই জন্য কনসেপ্টটাও তোমার ক্লিয়ার হবে, প্লাস মেডিকেলে বিভিন্ন প্রশ্নের মধ্যে এই ধরনের বিষয়গুলা থাকে, বাংলায় কিছু কিছু বৈশিষ্ট্য দিয়ে দেয়, তারপরে বলে যে নিচের কোনটি সত্য নয় মানে মিথ্যা, এরকম এই জাতীয় প্রবলেম থাকে, সেটা আমরা দেখব। তা আমরা এখন দেখবো হচ্ছে পরস্পর যদি লম্ব হয়, পরস্পর লম্ব আয়তক ভেক্টরের ক্ষেত্রে, তার মানে কি আই আর জে, আই ক্রস জে বলতে পারি। তাহলে আই ক্রস জে কি হচ্ছে 1 1 সাইন 90, আই আর জে এর মধ্যবর্তী কোণ কত, আই আর জে এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে 1 1 সাইন 90 ইটা টু বি, তাহলে আমরা জানি সাইন 90 ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 1 1 ইটা টু বি, তাহলে আই ক্রস জে ইজ ইকুয়াল টু ইটা টু বি। তো ইটা টু বি এর দিক হচ্ছে কে এর দিকের, কারণ আমরা ডানাতি স্ক্রু নিয়ম অনুসারে বলছি, যেটা হচ্ছে কি আই ক্রস জে, দুইটা ভেক্টর যে সমতলে আছে। খেয়াল করো, আমরা যদি এখন এই ক্ষেত্রে চিন্তা করি, এক্ষেত্রে হয়তো বুঝতে একটু কষ্ট হইতে পারে, কিন্তু এই দিকে যদি আমরা ঘুরাই, তাহলে আমরা যদি আমাদের ঘরের বিল্ডিং এর যে কোনো কোণার দিকে তাকাই, প্লিজ, ক্রস গুণফলের এই জিনিসটা দেখতে গেলে আমরা আয়ত একক ভেক্টরের সময় তোমাদের বলছিলাম, তখন দেখো আমরা যদি আই ক্রস জে করি, তাহলে আমরা তৃতীয় ভেক্টরটা পাবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কে এর দিক, আই ক্রস জে হচ্ছে কে এর দিক, আই ক্রস জে হচ্ছে কে এর দিক। তাহলে দেখা কিভাবে জে ক্রস সরি আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে এর দিক, তাহলে আমরা বলতে পারি, এখন আমরা একটা ডিফারেন্ট, একটু মনে রাখবার জন্য একটা কৌশল অবলম্বন করবো, সেটা হচ্ছে আমরা বলছি আই ইজ ইকুয়াল টু 1, জে ইজ ইকুয়াল টু 2, কে ইজ ইকুয়াল টু 3। আবারও খেয়াল করো, আই ইজ ইকুয়াল টু 1, জে ইজ ইকুয়াল টু 2, কে ইজ ইকুয়াল টু 3। এখন দেখো এই যে ছবিতে দেখো আমরা 1 2 3, তাহলে দেখো আমরা যদি বলি, দেখো আই হচ্ছে 1, জে ইজ ইকুয়াল টু 2, তাহলে 1 ক্রস 2 ইজ ইকুয়াল টু 3, 1 ক্রস 2 ইজ ইকুয়াল টু 3। তাহলে কি হচ্ছে, দেখো জে হচ্ছে 2, জে হচ্ছে কত 2, আর কে হচ্ছে 3, তাহলে আমরা যদি বলি জে ক্রস কে, দেখো জে ক্রস কে, এইটা একটু খেয়াল করবা যে আমরা
একটু খেয়াল করে এখানে যদি আই ক্রস জে করি তাহলে আমরা এইটা পাচ্ছি, আবার যদি জে ক্রস কে করি তাহলে আমরা এইটা পাচ্ছি, আবার কে ক্রস আই যদি করি তাহলে আমরা এইটা পাচ্ছি। তাহলে দেখো এইটা হচ্ছে 1, 1 ক্রস 2 তার মানে কি 3, 1 ক্রস 2 মানে কি 3। আবার দেখো আমরা যদি 2 ক্রস 3 করি, এই যে দেখো 2 ক্রস 2 ক্রস 3, 2 ক্রস 3 তাহলে কত হবে, আমরা 1 পাবো। ঠিক আছে, আবার দেখো আমরা যদি 3 ক্রস 3 ক্রস, এই যে দেখো এখানে 3 ক্রস, এই যে 3 ক্রস 1 করি তাহলে কত পাচ্ছি 2। এই বিষয়টা একটু খেয়াল করো, আমরা একটু জাস্ট এইভাবে দেখছি। তাহলে জে ক্রস কে ইজ ইকুয়াল টু, জে হচ্ছে 2, কে হচ্ছে 3, তাহলে হচ্ছে আই হচ্ছে 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 ক্রস 3 ইজ ইকুয়াল টু 1। কে ক্রস আই, কে ক্রস আই ইজ ইকুয়াল টু জে, তাহলে 3 ক্রস আই 3 ক্রস 1 ইজ ইকুয়াল টু কি 2, 3 ক্রস 1 2। এখন যদি আমরা যদি এরকম এই যে দেখি 3 ক্রস 1 ইজ ইকুয়াল টু 2, এখন দেখো 1 2 3 1 2 3, 1 ক্রস 2 ইজ ইকুয়াল টু 3, এখানে তাকাও তুমি 1 ক্রস 2 ইজ ইকুয়াল টু 3, 1 ক্রস 2 ইজ ইকুয়াল টু 3, 1 ক্রস 2 ইজ ইকুয়াল টু 3। তা আমরা যদি দেখো এখন যদি বলি 2 ক্রস 3, 2 ক্রস 3, এই যে 2 ক্রস 3 ইজ ইকুয়াল টু 1। আবার যদি দেখো আমরা বলি 3 ক্রস 1, 3 ক্রস, এই যে 3 ক্রস 1 ইজ ইকুয়াল টু কি হবে 2। তার মানে কি হচ্ছে i ক্রস j ইজ ইকুয়াল টু k, j ক্রস k ইজ ইকুয়াল টু i, তারপরে k ক্রস i ইজ ইকুয়াল টু k ক্রস i ইজ ইকুয়াল টু j। ঠিক আছে, তো তুমি একটু এগুলা মনে রাখতে পারো। 1 2 3 1 2 3 মানে 123 231 312, 123 231 312 এরকম মনে রাখলা 1 2 3, তাহলে 2 3 1। ঠিক আছে, 3 1 2 তোমরা গ্রামাটিক্যাল রুলের ক্ষেত্রে এরকম করছিলা 1 2 3 2 3 1। আশা করি বুঝতে পারছো। তো আমরা বলছি হচ্ছে একবার সারসংক্ষেপ যদি বলি, পরস্পর সমান্তরাল দুইটি আয়ত একক ভেক্টরের ক্রস গুণফল 0। আর যদি পরস্পর লম্ব হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওই যে আই জে কে এটা একটু খেয়াল করে করব। তো নির্ণায়কের মাধ্যমে ক্রস গুণফল, আমরা নির্ণায়কের মাধ্যমে ক্রস গুণফল করব এ ক্রস বি, এ ক্রস বি দুইটা ভেক্টর। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটু দেখো ক্রস গুণফলের নির্ণায়কের মাধ্যমে প্রকাশ করলে, নির্ণায়ক সম্বন্ধে তোমরা এসএসসি পর্যায়ে পড়েছো। ঠিক আছে, প্রথম সারিতে আয়তাকার ভেক্টর গুলো আইজে কে কলাম অনুসারে বসে, যে আইজে কে কলাম অনুসারে বসছে, আইজে কে কলাম অনুসারে দেখো এই যে প্রথম আইজে কে কলাম অনুসারে বসছে। তারপরে আমরা দেখছি হচ্ছে গিয়ে কি, এরপরে কি হচ্ছে দ্বিতীয় সারিতে প্রথমে যে ভেক্টর, তাহলে এ ক্রস বি, তাহলে প্রথমে ভেক্টর আছে এ, প্রথমে যে ভেক্টর তার উপাংশ গুলা বসছে এ এক্স ভি এক্স এ এক্স এ ওয়াই এ জেড, এটা হচ্ছে এ ভেক্টরের উপাংশ। তৃতীয় সারিতে দ্বিতীয় যে ভেক্টরটি তার উপাংশ গুলা বসছে, তার মানে কি দ্বিতীয় ভেক্টরটা হচ্ছে ভি, ভি এক্স ভি ওয়াই ভি জেড, এটা হচ্ছে ভি ভেক্টরের উপাংশ। ঠিক আছে, কলাম অনুসারে বসে। এখন আই নিলে আই বরাবর সারি কলাম বাদ, কথাটা খেয়াল করো। আমরা যদি আইটা নেই, আমরা এখন নির্ণায়কের মাধ্যমে কাজ করব। আই নিলে আই বরাবর সারি কলাম বাদ, জে নিলে জে বরাবর সারি কলাম বাদ, কে নিলে কে বরাবর সারি কলাম বাদ। এই যে দেখো আই নিয়েছি আই বরাবর সারি কলাম বাদ, জে নিয়েছি জে বরাবর সারি কলাম বাদ, কে নিয়েছি কে বরাবর সারি কলাম বাদ। তাহলে এখন দেখো আমাদের জন্য এটা একটু সহজ হবে। তাহলে যদি আমরা আই নেই, এখন জিনিস এই জায়গাটা একটু খেয়াল করতে হবে, প্লিজ একটু খেয়াল করতে হবে এই জায়গাটা, আমরা একটু খেয়াল করো যে আই নিয়েছি আই বরাবর সারি কলাম বাদ, তাহলে আমরা এখানে উপরের বামে আর হচ্ছে নিচের ডানে, উপরের বামে আর নিচের ডানে গুণ করব, মাইনাস করব কি হচ্ছে উপরের ডানে থেকে, উপরের ডানে এবং নিচের বামে এই দুইটার গুণফল। দেখো এই দুইটার গুণফল, এটাকে যদি 1 আর এই দুইটার গুণফলকে যদি 2 বলি তাহলে 1 মাইনাস 2 এরকম হবে। তাহলে উপরের বাম থেকে নিচের ডানে, সরি উপরের বাম থেকে নিচের ডানে, এটা হচ্ছে এইটা। তাহলে এ ওয়াই বি জেড মাইনাস কি হবে এ জেড বি ওয়াই। এক্ষেত্রে একটু বলে রাখি, আমরা এইটা করলাম তাহলে আই এর জন্য, এখানে জে, জে এর ক্ষেত্রে অলওয়েজ আমরা মাইনাস দিব। জে এর ক্ষেত্রে আমরা কি হচ্ছে একটা কথা খুবই খুবই খেয়াল করবা, জে এর ক্ষেত্রে যেমন এক্ষেত্রে আই, আই নিয়েছি, আই এর ক্ষেত্রে আই নিলাম এখানে, সরি আই, তাহলে কি হবে এ ওয়াই বি জেড মাইনাস কি হবে এ জেড বি ওয়াই। এক্ষেত্রে আই কিছু না নেওয়া মানে হচ্ছে আই প্লাস নিয়েছি, আর এক্ষেত্রে জে এর ক্ষেত্রে মাইনাস হবে। তাহলে কি হবে উপরের ডানে, সরি উপরের বামে থেকে নিচের ডানে, নিচের ডানে উপরের বামে, তাহলে কি হচ্ছে জে এর ক্ষেত্রে কি নিব এ এক্স বি জেড, এ এক্স বি জেড
এখানে দেখো উপরের ডানে থেকে নিচের বামে, এটা হচ্ছে 2 মাইনাস, এটা মাইনাস কি হবে এ জেড বিএক্স, এ জেড বিএক্স। একই ক্ষেত্রে এখানে আমরা যদি কে প্লাস নেব, কে নিব কি প্লাস, তাহলে কি হবে দেখো সারি গেলাম, তাহলে এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই, এ এক্স বি ওয়াই মাইনাস, দেখো তাহলে এটা কি হবে এ ওয়াই, এ ওয়াই বিএক্স, এ ওয়াই বিএক্স, এই যে হ্যাঁ বিএক্স, এ ওয়াই বিএক্স। এইটা এই যেখানে খেয়াল রাখার কথা সেটা আমরা এটা মাইনাস নেব। ওকে, তাহলে এখন দেখো আমরা যদি একটা গ্ল্যান্স লিখি দেখাই তাহলে কি হবে, এই যে a ডট বি, a ডট বি ইজ ইকুয়াল a ক্রস বি, সরি a ক্রস বি ইজ ইকুয়াল টু কি আই টু পি। এই যে দেখো উপরের ডানে থেকে নিচের বামে এ ওয়াই বি জেড মাইনাস, এই যে উপরের ডানে থেকে নিচের বামে এ জেড বি ওয়াই, এখানে মাইনাস নিয়েছি, মাইনাস মাইনাস নিয়েছি, তাহলে কি এ এক্স বি জেড এরকম আসতেছে। দেখো সকল ক্ষেত্রে আমরা কি হচ্ছে, সকল ক্ষেত্রে যে জিনিসটা দেখছি আমরা কিভাবে আসতেছে এরকম, যদি আমরা ক্রস করি এই রকম, এই রকম, দেখো এই রকম, এই রকম, এই রকম, এই রকম, তাহলে দেখো কি হচ্ছে জে এর ক্ষেত্রে কি হচ্ছে এ এক্স বি জেড, এ এক্স বি জেড মাইনাস এ জেড বি এক্স। আবার কি হচ্ছে আমরা যদি কে নেই এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স। ঠিক আছে এইটা। এখন দেখো আমরা যদি প্লাস নিতাম কি হতো, প্লাস নিলে কি হতো, এই জায়গাটা একটু খেয়াল রাখো, একবার খেয়াল করলে হবে, পরে আর দরকার হবে না। আমরা যদি প্লাস নেই তাহলে এখন দেখো কি হয়, এই যে এটা, এখানে যদি আমরা এখন জাস্ট এই অংশটাকে, যদি জাস্ট আমরা শুধু এই অংশটাকে বিবেচনা করি, এই অংশটাকে খেয়াল করো, এই যে এখানে এই অংশটাকে আমরা যদি বিবেচনা করি, এই যে এই অংশটাকে খেয়াল করো, এই অংশটাকে আমরা বিবেচনা করছি, তাহলে ফাইনালি কি হবে দেখো, এখন কি হচ্ছে তাহলে মাইনাস জে এ এক্স বিজেড আর মাইনাসে মাইনাসে প্লাস কি হবে জে এ জেড বিজেড। তাহলে আমরা প্লাসটাকে আগে নিয়ে যাই, মাইনাসটাকে পরে নিয়ে যাই, কমন নেই। ঠিক আছে, দেখো আমরা করছি কি মাইনাস প্লাসটাকে আগে নিয়ে আসছি, মাইনাসটাকে পিছিয়ে নিয়ে গেছি, তারপরে যে কমন নিয়েছি, তাহলে কি হবে এ জেড বিএক্স মাইনাস, সরি এ জেড বিএক্স মাইনাস এ এক্স বিজেড। এই ক্ষেত্রে দেখো এখন যদি আমরা লিখি তাহলে আলটিমেটলি এইরকম হয়, কিন্তু আমরা ওই যে ক্রস করে যে এনেছিলাম সেটা মনে আছে কিনা, দেখো এখান থেকে তুমি এরকম আনছো, দেন তুমি এখান থেকে এরকম আনছো। এই ক্ষেত্রে যদি প্লাস নাও, এখানে যদি তুমি প্লাস নাও, খেয়াল করো এখানে যদি প্লাস নাও তাহলে কি হবে, প্রথমে এখান থেকে আসবে এই যে এ জেড বি এক্স, দেখো এই প্লাসের ক্ষেত্রে কি হচ্ছে এই যে এ জেড বি এক্স, ঠিক আছে, তারপরে কি হচ্ছে এ এক্স বি জেড, এই যে এ এক্স বি জেড। প্লাস নিলে কি দেখো, যদি প্লাস নাও তাহলে আমরা যেটা হবে এখান থেকে এখানে আনতে হবে জে এর ক্ষেত্রে, তারপরে এখানে আসতে হবে। কিন্তু যদি মাইনাস নেই, আমরা আমরা যদি মাইনাস নেই তাহলে সকল ক্ষেত্রে একই রকম হবে। আমরা যদি একটু দেখি সকল ক্ষেত্রে একই হবে, এই যে দেখো এখান থেকে এই দিকে, দেন এখান থেকে এই দিকে, তারপর দেখো এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে, মানে একই ভাবে এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে, মানে কি আমরা এই কাজটা একই দিকে করতে পারি। সেজন্য আমি বারবারই বলছি যে আমরা অলওয়েজ মাইনাস নেব, মাইনাস নিলে আমাদের কি হবে, জাস্ট এইরকম এরকম ক্রস করতে হবে, এরকম এরকম ক্রস করতে হবে, মানে একই রকম ক্রস কর। কিন্তু যদি প্লাস নাও, যদি প্লাস নাও তাহলে যেটা করতে হবে গিয়ে কি, একবার দেখো তোমার কি হচ্ছে, একবার তোমার এখান থেকে এখানে করতে হবে, তারপরে এখানে থেকে, কিন্তু প্লাস নিলে এখান থেকে দ্বিতীয়বার এদিক থেকে আসতে হবে, যার ফলে ভুল হওয়ার একটা চান্স থেকে যায়। সেজন্য সতর্কতামূলক ভাবে বারবারই বলা হচ্ছে যে যে কি হবে, যে অলওয়েজ মাইনাস নেব, যে এর যে ক্যাপটা আমরা অলওয়েজ মাইনাস নেব। আশা করি বুঝতে পারছো, সো বি কেয়ারফুল অ্যাবাউট যে। ওকে, আমরা এবার লম্ব দিকে একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর নির্ণয়। লম্ব দিকে একক ভেক্টর বা সমান্তরাল একক, এই ছবিটা দেখো, এ ক্রস বি যদি করি, এ ক্রস বি, এ ক্রস বি করলে ভেক্টরটা কি হবে এ ক্রস বি। দেখো আমরা যদি এখন দেখি তাহলে কি হচ্ছে এ ক্রস বি ভেক্টর, লম্ব দিকে একক ভেক্টর। আমরা বলছি দুইটা ভেক্টরের ক্রস গুণ ফলের ফলে আমরা যে কি হচ্ছে তৃতীয় ভেক্টরটা পাবো, সেই ভেক্টরটা অবশ্যই এ এবং বি দুইটা ভেক্টরের উপর লম্ব। এই যে আমরা এখন কি হচ্ছে এ থেকে বি ভেক্টর প্রথম থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরাচ্ছি, সেক্ষেত্রে ডিরেকশনটা এই দিকে। এটাকে আমরা যদি প্লাস ধরি তাহলে আমরা কি হচ্ছে বি থেকে এর দিকে যদি ধরি তাহলে এটা হচ্ছে নিচের দিকে পাবো, নাথিং বাট, এর ছাড়া কিছু নেই। আর এটার দিক হচ্ছে কি হচ্ছে মাইনাস, এটাকে প্লাস ধরলাম, এটাকে মাইনাস দিলাম। তাহলে লম্ব দিকে একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো। আমরা একক ভেক্টরের কথা মনে আছে, একটা ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে, খেয়াল করো তাহলে আমি কি করছি এ ক্রস বি করছি, তাহলে এ ক্রস বি এর ফলে আমরা কি হচ্ছে আরেকটা ভেক্টর পাচ্ছি সি ভেক্টর।
তাহলে এখন বলছি লম্ব দিকে একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কাকে বলে? একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করি, একটা ভেক্টরকে তার মান দ্বারা যদি ভাগ করি, তাহলে একটা একক ভেক্টর পাবো। তাহলে আমরা একটা ভেক্টরকে কিভাবে, একটা ভেক্টর থেকে তার কিভাবে মান বের করতে হয় সেটা আমরা জানি। তাহলে আমরা কি করব, একক ভেক্টর যদি চিন্তা করো, তাহলে এই যে সি ক্যাপ ইজ ইকুয়াল টু কি হবে, এইটা। তার মানে প্রথমে আমরা ক্রস গুণফল করব, ক্রস গুণফল করে ক্রস গুণনের ফলে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরের মান নির্ণয় করব। তারপরে সেই ভেক্টরটাকে তার মান দ্বারা ভাগ করলে আমরা কি হচ্ছে লম্ব দিকে একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর পাবো। আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা একটা প্রবলেম দেখি। ঠিক আছে, আমরা একটা প্রবলেম দেখি। সেটা হচ্ছে, দেখো এটা সাজান্ত বনের বইয়ের একটা উদাহরণ 2.23। একটা ভেক্টর বি একটা ভেক্টর, দুইটা ভেক্টর রাশি, এদের লম্ব অভিমুখে একক ভেক্টর নির্ণয় করো। খেয়াল করো, তাহলে ধরা যাক সি is equal to a cross b, অতএব কি হচ্ছে ইটা 2p is equal to c cross c ভেক্টর ডিভাইড বাই c ভেক্টরের মান। তাহলে আমরা দেখো এখানে a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে। তাহলে আমরা এখন কি হচ্ছে c cross a cross b, তাহলে কি হচ্ছে প্রথমে i j কে বসাইছি। তাহলে ax এর উপাংশ, ax এর উপাংশ 2, ax এর কি x উপাংশ 2, y উপাংশ হচ্ছে 2 এবং z উপাংশ হচ্ছে -1। একইভাবে তৃতীয় সারিতে কি হচ্ছে b ভেক্টরের কি হচ্ছে 6 হচ্ছে bx, আর হচ্ছে -3 হচ্ছে by এবং +2 হচ্ছে কি bz। তাহলে আমরা বসাইলাম। এখন দেখো যথারীতি তুমি যদি এখানে চিন্তা করো, যদি আমরা কি নেই, আমরা একটু প্রবলেমটা সলভ করি। তাহলে আমরা যদি i নেই, তাহলে এইটা আর এটা বাদ। তাহলে দেখো এটা কত হবে 4, দেখো i, তাহলে কত হবে 4। আর এইটা আর এইটা যদি আমরা গুণ করি, এইটা আর এটা গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আর সূত্রের মাইনাস, তাহলে 4 - 3। ঠিক আছে, 4 - 3। সেই ক্ষেত্রে আমরা যদি এখন দেখো, আমরা যদি কি নেই, জে নেই, তাহলে এইটা বাদ এইটা বাদ। তাহলে আমরা বলছিলাম অবশ্যই আমরা জেডটা কি মাইনাস নেব, মাইনাস। তাহলে কি হবে, এই যে এরম গুণ দিতে পারো, তাহলে 2 × 2 4। এখন দেখো এইটা আর এইটা গুণ করলে কত হবে -6, আর সূত্রের হচ্ছে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে এইটা। আর পরেরটা হচ্ছে ক্লাস কে টু পি নিলে যথারীতি আমরা কি দেখব, যথারীতি সারি কলম বাদ যদি দেই আমরা, তাহলে কি হবে, এই যে এইটা বাদ যাবে আর এইটা বাদ যাবে। তাহলে কত হবে এইটা আর এইটা, তাহলে কি হচ্ছে -6, আর এইটা আর এইটা করলে কত হয় 6 দিয়ে গুণে 12, আর তার আগে আছে কত মাইনাস সূত্রের, তাহলে 12। তাহলে ফলাফল আমরা কি পাচ্ছি, এটা হচ্ছে দেখো 4 - 3 1, তাহলে i2p এখানে -10 z ক্যাপ, আর হচ্ছে -18 k ক্যাপ, এইটা। ঠিক আছে, এখন যদি তুমি এটা মান নির্ণয় করতে চাও, তাহলে কি হচ্ছে এটা হলো সি ভেক্টর, তুমি বলছো সি ভেক্টরের মান কত, তাহলে √, এই ক্ষেত্রে কি হচ্ছে cx, এটা হচ্ছে 1, তাহলে কি হচ্ছে 1² সি ভেক্টরের আমরা মান নির্ণয় করছি। খেয়াল করো, তাহলে cx² প্লাস মাইনাস cy² প্লাস মাইনাস cz² মানে 18²। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি যে মানটা পাবো, তা আমরা একটু দেখি এবার। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি, এখন দেখো ঠিক আছে, দেখো তাহলে i দিল 4 - 3, এই যে এত এত -18, তাহলে কি হচ্ছে -10 -18 k। সেই ক্ষেত্রে সি এর মান কত, এগুলা স্কোয়ার করলে ক্যালকুলেটর দিয়ে তুমি করে ফেলতে পারবা এত। তাহলে একক ভেক্টর কি হবে, ওইটা দিয়ে ওইটার মানকে ভাগ, তাহলে এই যে সি ভেক্টর, তারপরে সি ভেক্টরের মান দ্বারা তাকে আমরা ভাগ করলাম। ঠিক আছে, সি ভেক্টরকে সি ভেক্টরের মান দ্বারা ভাগ করলাম। এই ক্ষেত্রে দেখো প্লাস মাইনাস আমরা এসেছে, প্লাস মাইনাস বলছে কি এ আর বি দুটো ভেক্টর আছে, এদের লম্ব অভিমুখে একক ভেক্টর। এখন লম্ব অভিমুখটা কোন দিকে সেটা আমরা জানি না, আমাদের কিন্তু বলেও দেয় না, মানে এখানে বলেও দেয় না এ ক্রস বি করতে হবে। আমরা এ ক্রস বি ও করতে পারি, বি ক্রস এও করতে পারি। তাহলে এ ক্রস বি করলে উপরের দিকে পাবো, সেটা প্লাস হবে। আর বি ক্রস এও যদি করি, তাহলে সেটা পাবো কি নিচের দিকে, বি ক্রস এ, তাহলে কি হবে সেটা হচ্ছে ক্লকওয়াইজ নেগেটিভ। তাহলে প্লাস মাইনাসের ব্যাখ্যাটা হচ্ছে কি, যদি প্লাস যদি উপরের দিক ধরা হয়, তাহলে মাইনাস তার বিপরীত দিক অর্থাৎ নিচের দিক। তাহলে অ্যান্সার হচ্ছে এই যে এটা এইভাবেও লেখা যায়, প্রত্যেকটার সাথে চাইলে তুমি পাশাপাশি রেখে দিতে পারো। 1/√425 i2p 10 - 10/√425 j2p -18
√425k2p। তো আশা করি বুঝতে পারছো, এই জাতীয় অনেক অঙ্কগুলো অনুশীলনী আছে শাহজাহান তপনের বইয়ে। অনুশীলনীতে এই লম্ব একক ভেক্টর গুলো অনেকগুলো আছে, সবগুলাই করবা। আমরা শেষে বলে দেব কোন কোন নাম্বার গুলো, বলে দেব কোন কোন নাম্বার গুলা করতে হবে। দুইটা ভেক্টর পরস্পর কখন সমান্তরাল হয় আমরা বলছিলাম, এটা শিখবো। দুইটা ভেক্টর, তাহলে আমরা বলছিলাম সমমুখী সমান্তরাল যখন থিটা জিরো, দুইটা ভেক্টর একই দিকে সমমুখী সমান্তরাল, আর এটা হচ্ছে বিপরীতমুখী সমান্তরাল, মানে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের দিকে। আমরা মনে আছে একবার প্রথমে বলেছিলাম থিটা 0 ডিগ্রি এবং থিটা 180 ডিগ্রির ক্ষেত্রে কথাটা। তাহলে তখন আমরা দেখো দুইটা ভেক্টর এ পরস্পর সমান্তরাল হওয়া মানে কি এদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে, 180 ডিগ্রিও হবে, ঠিক আছে। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারি a ক্রস ভি ইটা টু বি এ ভি সাইন 0 হবে, সাইন 0 অথবা সাইন 180। ফলাফল কি হবে? 0 ডিগ্রি হবে। ফলাফল 0, ফলাফল কি হবে? নাল ভেক্টর, ফলাফল হবে নাল ভেক্টর। আমরা বলছিলাম কি সাইন 0 হচ্ছে 0, সো এটা কি হচ্ছে? নাল ভেক্টর হবে। তাহলে a ক্রস বি আমরা যদি এটা নির্ণায়ক আকারে লিখি, এটা সমান সমান 0 হবে। যদি বলা হয় দুইটা ভেক্টর কখন পরস্পর সমান্তরাল, তাহলে আমরা সরাসরি এই জিনিসটা এইভাবে ডিরেক্ট এই অংশটা আমরা বসাইতে পারবো। এই যে এটা আমরা এটা ডিরেক্ট বসাইতে পারবো। যখনই বলবে যে দুইটা ভেক্টর, এরকম প্রবলেম আমরা দেখবো এখনই, ঠিক আছে। যখন দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় এরকম আমরা একটা প্রবলেম দেখি। এই যে এ একটা ভেক্টর, এর মান দেওয়া আছে, বি একটা ভেক্টর, ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল। একইভাবে আমরা গাণিতিক উদাহরণ থেকে নিয়েছি, এটা করে দেওয়া আছে বইয়ে, তোমরা বইও দেখবা। ইভেন অনুশীলনীতে এই জাতীয় অনেক অঙ্ক আছে। এই দেখো আমরা যদি মনে করো যখন দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল এরকম বলছে, তখন অনুশীলনী খুঁজে খুঁজে আমি নাম্বারগুলো পাশাপাশি লিখে রাখছি, এগুলা তুমি অনুশীলনী প্রবলেম গুলা করে ফেলবা। তাহলে দেখো এ ও বি পরস্পর সমান্তরালের মধ্যবর্তী কোণ কি হবে? থিটা হবে। সমান্তরাল মানে মধ্যবর্তী কোণ থিটা, অর্থাৎ এটা 0 হবে। তাহলে এক্ষেত্রে এ এর মান দেওয়া আছে আই জে কে, বি এর মান এত 555, ঠিক আছে। এখন দেখো আমরা যদি এগুলার মান বসাই কি হবে? আই জে কে, তাহলে আই জে কে 111,555। তো এটা একবার ইজিলি বোঝা যায় যে এটা 0 হবে। দেখো আই আই যদি আমরা নেই, একইভাবে তুমি যদি দেখো এখানে দেখো এটা, এইটা বাদ এইটা বাদ, তাহলে কি এই দুটা গুণ করলে 5, এই দুটা গুণ করলে 5, 5 - 5। তা আমরা যদি জে নেই, আমরা যদি জে নেই, খেয়াল করো এখানে জে নিলাম, তাহলে এইটা বাদ আর এইটা বাদ। দেখো জে নিলাম, এইটা আর এটা বাদ, তাহলে কি হবে? 5 গুণন 1, 5 একে 5, 5 দুগুণে মাইনাস, অলওয়েজ মাইনাস, এটা মাইনাস থাকবে। কে এর ক্ষেত্রে একই হবে, 5 - 5 মানে 0, ফলাফলটা 0। তাহলে আমরা দেখো a ক্রস b ইজ ইকুয়াল টু 0, অতএব এ বি পরস্পর সমান্তরাল, ঠিক আছে। এখন দেখো আরেকটা আরেকটা প্রবলেম, আরেকটা প্রবলেম কি হচ্ছে গাণিতিক, যদি p ইজ ইকুয়াল টু 2i প্লাস mj, p ইজ ইকুয়াল টু কি হচ্ছে 2i প্লাস mj। দেখো এখানে আমরা আগের অঙ্কটা যদি পাশাপাশি একটু কম্পেয়ার করি, তখন দেখো এই ক্ষেত্রে যেমন দেখা গেছে কি তোমাকে বললো কি হচ্ছে এই যে এই জায়গায় তুমি কি বসাবা, এই জায়গায় তুমি 2 বসাবা। দেখো এটা 2 বসাবা, এই ক্ষেত্রে কি বসাবা? m বসাবা, এই ক্ষেত্রে -3 বসাবা, ঠিক আছে। এখানে দেখো 10 বসাবা, এইটা হচ্ছে -5, এইটা হচ্ছে কত -15। জাস্ট ক্রস গুণফল করলে তুমি একটা সমীকরণ পাবা। সমীকরণ পেলে শুধু এম এর মান কত হইলে যে পরস্পর সমান্তরাল হয়। সমান্তরাল মানে কি? তাহলে এই টোটাল যে জিনিসটা, এই টোটাল জিনিসটা ইজ ইকুয়াল টু কি হবে? 0। তখন এখানে দেখো শুধু একটার মধ্যে কি থাকবে? একটার মধ্যে এই যে এটা কোনটার মধ্যে ছিল, সরি, হ্যাঁ এই যে এইটার মধ্যে। তাহলে এইটা যদি নেই এইটা, তাহলে এইখানে থাকবে এইটার মধ্যে কি হবে? 0। এইটা ছাড়া বাকি সবগুলোর মধ্যে আমরা মান পাবো, এটা ছাড়া বাকি সবগুলোর মধ্যে আমরা মান পেয়ে যাব। যার ফলশ্রুতিতে তখন এটা 0 হবে, তখন তুমি এম এর মানটা ক্যালকুলেশন করে ফেলবো। বই এটা করে দেওয়া আছে, তুমি দেখলি বুঝবা। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন পরামর্শ হচ্ছে এই জাতীয় অনুশীলনীতে প্রবলেম আছে, নিজে নিজে করার চেষ্টা করতে হবে। ওকে, আমরা সামনে আগাই। সামান্তরিক এবং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, বিষয়টা খুবই খেয়াল করতে হবে। আমরা ক্রস গুণফলের সাহায্যে সামান্তরিক এবং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারি, ঠিক আছে। এই একই প্রবলেম তোমাকে ম্যাথের মধ্যেও করতে হবে। এই ভেক্টর অধ্যায়ের পুরো অংশটা, ভেক্টর অধ্যায়ে ইনস এন্ড আউট যা আছে সবকিছু তুমি ম্যাথের মধ্যে করতে হবে। ম্যাথে হয়তো তুমি সেকেন্ড ইয়ারে করবা, এখন ফিজিক্সে ভেক্টর অধ্যায় প্রথমে করছো। সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করলে, আমরা একটা ছবি দেখি, এ একটা বাহু, বি একটা বাহু, এই দুইটা বাহু যদি দুইটা ভেক্টর যদি একটা সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করে, আমি আবারও বলছি দুইটা ভেক্টর একটা সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করে, তাহলে আমরা কিভাবে কি হচ্ছে
ক্রস গুণফলের মাধ্যমে এর ক্ষেত্রফল নির্ণয় করব। দেখো তাহলে এটা থিটা, তাহলে এটা এ, এটা হচ্ছে বি। ঠিক আছে, তো এক্ষেত্রে হচ্ছে থিটা হচ্ছে ভূমি, থিটাকে আমরা ভূমি ধরছি, তাহলে এইটা কি হবে, এই যে দেখো এই জিনিসটা হচ্ছে কি এইটা, তাহলে এখন এইটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব ইজুকাল টু আমরা জানি কি অতিভুজ সাইন থিটা। এক্ষেত্রে এই আমরা যদি এই জায়গার মধ্যে এইটাকে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, খেয়াল করো এই ক্ষেত্রে আমরা যদি এই যে এইটাকে একটা সমকোণী, সরি, এই ক্ষেত্রে এই যে দেখো এই অংশটাকে যদি আমরা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, তাহলে এটা লম্ব, এটা হচ্ছে থিটা, তাহলে এটা ভূমি, তাহলে এইটা ইজুকাল টু কি, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব ইজুকাল টু অতিভুজ সাইন থিটা, তাহলে লম্ব ইজুকাল টু কি অতিভুজ, এক্ষেত্রে বি হচ্ছে গিয়ে কি, বি হচ্ছে তোমার অতিভুজ, তাহলে লম্ব ইজুকাল টু অতিভুজ সাইন থিটা, মানে কি লম্ব ইজুকাল টু বি সাইন থিটা। দেখবো এখনই আমরা দেখবো যে লম্বটা কি হচ্ছে বি সাইন থিটা। এই যে দেখো লম্ব ইজুকাল টু অতিভুজ সাইন থিটা মানে বি সাইন থিটা। তাহলে আমরা এটাকে আবার উচ্চতা বলি, আমরা এখান থেকে এটাকে উচ্চতা বলতে পারি, তাহলে উচ্চতা এইচ ইজুকাল টু কি বি সাইন থিটা, মানে কি লম্ব ইজুকাল টু উচ্চতা ইজুকাল টু বি সাইন থিটা। দেখো এখন সামান্তরিকের ক্ষেত্রফল আমরা জানি, সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি ইজুকাল টু এ, উচ্চতা ইজুকাল টু কি বি সাইন থিটা, তাহলে এ ক্রস বি সাইন থিটা, তাহলে আমরা এটাকে বলতে পারি এ বি সাইন থিটা। তাহলে এ বি সাইন থিটা মানে কি, এ যদি একটা ভেক্টর হয়, বি যদি একটা ভেক্টর হয়, তাহলে ক্রস গুণফল যদি করি তাহলে কি এ বি সাইন থিটা এটা টু কি হবে, তাহলে এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা, এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মান হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি সমান সমান কি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল ইজুকাল টু এ ক্রস বি এর মান, মানে এ মডুলাস অফ এ ক্রস বি। তাহলে আমরা একটা কথা বলতে পারি সামান্তরিকের ক্ষেত্রফল ইজুকাল টু কি ক্রস গুণফলের মান। তাহলে এই কথাটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব, দুইটা ভেক্টর কোন একটি সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করলে, দুইটা ভেক্টর যদি কোন সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করে, তাহলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভেক্টর দুটির ক্রস গুণফলের মানের সমান, ভেক্টর দুইটার ক্রস গুণফলের মানের সমান। ওকে, আমরা এবার ত্রিভুজের বিষয়টা একটু দেখি। ত্রিভুজের দুইটা বাহু যদি নির্দেশ করে, মানে কি দুইটা ভেক্টর যদি একটা ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করে, দুইটা ভেক্টর যদি একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে কি হবে, দেখো এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তা আমরা একটা সামান্তরিক আগে আঁকি। দেখো এই যে একটা সামান্তরিক, তো আমরা জানি কি হচ্ছে, এই যে দেখো এই জিনিসটা, এটা সামান্তরিকের কর্ণ, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে, সামান্তরিকের কর্ণ সামান্তরিকটিকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে। তাহলে দেখো এখানে আমরা বলেছিলাম সামান্তরিকের ক্ষেত্রফল সমান সমান কি ক্রস গুণফলের মান, তাহলে এই কর্ণটা সামান্তরিককে দুইটা সমান ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করে, তাহলে আমরা যদি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল চিন্তা করি, তাহলে কি অর্ধেক হয়ে যাচ্ছে এই কর্ণটা, তাহলে হাফ ইন্টু কি ক্রস গুণফলের মান, হাফ ইন্টু ক্রস গুণফলের মান। তা আমরা একটু দেখি, তারপরে দেখো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নর্মাল ভাবে আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, ভূমি মানে কি, ভূমি মানে হচ্ছে এ, উচ্চতা মানে কি বি সাইন থিটা, উচ্চতা মানে কি বি সাইন থিটা, মানে উচ্চতাটাই হচ্ছে লম্ব, উচ্চতাটাই কি হচ্ছে লম্ব, লম্ব ইজুকাল টু কি বি সাইন থিটা, অতিভুজ সাইন থিটা, এক্ষেত্রে বি অতিভুজ, তাহলে আমরা উচ্চতা এইচ ইজুকাল টু বি সাইন থিটা। সেক্ষেত্রে এখন দেখো আমরা কি বলতে পারি, হাফ ইন্টু ভূমি মানে এ ইন্টু বি সাইন থিটা, কারণ উচ্চতা হলো বি সাইন থিটা, তাহলে হাফ ইন্টু এ বি সাইন থিটা, আর হাফ ইন্টু এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা হচ্ছে কি এ আর বি কে যদি ধরে আমরা একটা কি হচ্ছে ত্রিভুজ চিন্তা করি, সেই ত্রিভুজকে মানে এ ও বি এর ক্রস গুণফলের মান, এ বি সাইন থিটা হচ্ছে এ ও বি এর ক্রস গুণফলের মান। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইজুকাল টু হাফ ইন্টু কি হচ্ছে মডুলাস অফ এ ক্রস বি। অতএব তাহলে বলতে পারি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইজুকাল টু হাফ ইন্টু ক্রস গুণফলের মান। ওকে, হাফ ইন্টু ক্রস গুণফলের মান, সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল ক্রস গুণফলের মান, আর ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ক্রস গুণফলের মান। তাহলে এতএব আমরা একটা জিনিস বলতেই পারি, যেটা হচ্ছে দুটি ভেক্টর কোনো একটি ত্রিভুজের দুটি বাহু নির্দেশ করলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে, মানে দুটি ভেক্টর একটা ত্রিভুজের দুইটা বাহু নির্দেশ করলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে ভেক্টর দুটি ক্রস গুণফলের মানের অর্ধেক। আশা করি বুঝতে পারছো।
এবার দেখো সামান্তরিকের ক্ষেত্রফল। আমরা এর আগে বলেছিলাম সামান্তরিকের ক্ষেত্রফল বের করেছিলাম যদি একটা সামান্তরিকের দুইটা বাহু দেওয়া থাকে। এবার আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে গিয়ে এবার নির্ণয় করব হচ্ছে যদি সামান্তরিকের কি হচ্ছে দুইটা কর্ণ দেওয়া থাকে তাহলে কি হবে, সামান্তরিকের দুটি কর্ণ নির্দেশ করলে মানে কি একটা সামান্তরিকের দুইটা কর্ণ দেওয়া আছে, সে কর্ণ দিয়ে আমরা কি হচ্ছে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব একটু খেয়াল করো। একটু দেখো এই একটা সামান্তরিকের বাহু বি আর একটা বাহু, আমরা সামান্তরিকটা পূর্ণ করছি, এই একটা সামান্তরিক আমরা দেখলাম। এখন আমরা যেটা হচ্ছে ভেক্টর যোগের যে সাধারণ সূত্র অ্যাপ্লাই করেছিলাম মনে আছে নিশ্চয়ই, ত্রিভুজ সূত্র আর ভেক্টর যোগের যোগের বিধি আমরা সেক্ষেত্রে বলেছিলাম। দেখো এই যে এটা, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো তুমি এই যে আমরা তাহলে আর ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি। এই যে দেখো আমরা আবারও যদি যাই একটু ব্যাকে প্লিজ খেয়াল করো, এ একটা বাহু বি আর একটা বাহু, এইটা দেখো এইটা এইটা। এখন আর ইজ ইকুয়াল টু কি হচ্ছে এ প্লাস বি। এই জিনিসটা আমাদের বিভিন্ন সময় কাজে লাগবে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি সূক্ষ্ম কোণ হয় তবে বৃহত্তর কর্ণটি লব্ধি প্রকাশ করে। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি সূক্ষ্ম কোণ হয়, দেখো এ বি এর মধ্যবর্তী কোণ সূক্ষ্ম কোণ হয় তাহলে বৃহত্তর কর্ণটি লব্ধি প্রকাশ করে। সেক্ষেত্রে লব্ধি আর ইজ ইকুয়াল টু কি এ প্লাস বি, লব্ধি আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। এখন দেখো এই যে আমরা ভেক্টরের বিয়োগটা এখন দেখবো, এই যে বি এটা হচ্ছে বি ভেক্টর। এখন দেখো মাইনাস বি ভেক্টর, এইটা কি হচ্ছে এদের মধ্যবর্তী কোণ। দেখো এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কি, অবশ্যই স্থূলকোণ, অবশ্যই স্থূলকোণ। এখন দেখো তাহলে আমরা এইটা হচ্ছে মাইনাস বি ভেক্টর। এখন যদি আমরা ভেক্টরের বিয়োগটা দেখি তাহলে কি হচ্ছে, আমরা বলছি ভেক্টরের বিয়োগ কি প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত দূরত্ব। তাহলে এটা কি হচ্ছে আর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, আর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। দেখো এটা একটু ছবি আমরা স্ক্রিনের দিকে তাকাই, দেখো এই যে স্ক্রিন আর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি, তার মানে কি এইটা আর এইটা একই জিনিস কিনা দেখো। তাহলে এইটার ক্ষেত্রে বলতে পারি আর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। এক্ষেত্রে আমরা আরেকটা কথা বলতে পারি, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি স্থূল কোণ হয়, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ যদি স্থূল কোণ হয় তবে ক্ষুদ্রতর কর্ণটি লব্ধি প্রকাশ করে, তবে ক্ষুদ্রতর কর্ণটি লব্ধি প্রকাশ করে এবং সেক্ষেত্রে লব্ধি আর ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। বৃহত্তর কর্ণ কি হচ্ছে যোগফল প্রকাশ করে আর ক্ষুদ্রতর কর্ণ বিয়োগফল প্রকাশ করে। বৃহত্তর কর্ণটি যোগফল প্রকাশ করে এবং ক্ষুদ্রতর কর্ণটি বিয়োগফল প্রকাশ করে। যে স্যার আমরা তো সামান্তরিকের কর্ণ, আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়েই আমরা সামান্তরিকের কর্ণ সাহায্যে কাজটা করব। আমরা দেখি তাহলে এখন দেখো সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে এ একটা ভেক্টর বি একটা ভেক্টর, এই যে আমরা সামান্তরিক পূর্ণ করলাম, এটা হচ্ছে যোগফল। তাহলে বৃহত্তর কর্ণ কি পি, বৃহত্তর কর্ণ পি। এবার দেখো আর ইজ ইকুয়াল টু কি হচ্ছে এ প্লাস বি। প্লিজ খেয়াল করো বিষয়টা, বৃহত্তর কর্ণ হচ্ছে পি, আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি, যোগফল নির্দেশ করে। ক্ষুদ্রতর কর্ণ হচ্ছে কিউ, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কি এ মাইনাস বি। এখন দেখো আমরা যদি দুইটাকে পাশাপাশি লিখি, পি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, কিউ ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। স্কুলে যে আমরা এ প্লাস বি এ মাইনাস বি দ্বারা বীজগণিতের কিছু প্রবলেম সলভ করছি সেরকম ভাবে যদি আমরা দেখি পি প্লাস কিউ কি হবে, 2a হবে, কারণ বি বি কাটা যাবে 2a। তাহলে a ইজ ইকুয়াল টু কি হবে, a ইজ ইকুয়াল টু হাফ পি প্লাস কিউ, a ইজ ইকুয়াল টু হাফ পি প্লাস কিউ। তাহলে পি মাইনাস কিউ ইজ ইকুয়াল টু কি 2b, তাহলে বি ইজ ইকুয়াল টু কি প্লাস সরি বি ইজ ইকুয়াল টু হাফ পি মাইনাস কিউ, বি ইজ ইকুয়াল টু হাফ পি মাইনাস কিউ। এখন আমরা যেটা করব কি এ আর বি এর ক্রস গুণফল করি। দেখো এ ক্রস বি, এ ক্রস বি আমরা করছি, এ ক্রস বি যদি করি তাহলে কি হচ্ছে এ ক্রস বি আমরা মডুলাসটা নির্ণয় করার চেষ্টা করতে পারি। হ্যাঁ মডুলাসই নির্ণয় করব, এ ক্রস বি এর মডুলাস। তাহলে কি হাফ পি প্লাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ক্রস হাফ পি মাইনাস কিউ ভেক্টর, তাহলে হাফ হাফ গুণ করলে কি হবে 1/4 হবে। আর হচ্ছে দেখো পি দ্বারা আমরা এক্ষেত্রে একটু খেয়াল করব, একটু এখানে খেয়াল করতে হবে এবং ক্যালকুলেশনটা নিজে নিজে করতে হবে। তাহলে আমরা এইটা আর এইটা গুণ করব, তাহলে পি ক্রস, দেখো এই যে এইটা ক্রস পি দিয়ে এই পি দিয়ে দুইটারই করব, তাহলে কি পি ক্রস পি আর এইটা এটা 1/4 হয়ে যাবে। তাহলে আমরা দেখো 1/4 পেলাম, তাহলে কি হচ্ছে পি ক্রস পি প্লাস, এখন এইটা দিয়ে যদি এইটারে গুণ করি তাহলে কি হবে, তাহলে কি হবে পি, ঠিক আছে এখানে মাইনাস চলে আসবে, সরি এখানে মাইনাস চলে আসবে, পি ক্রস কিউ, ঠিক আছে।
তারপরে দেখো আবার আমরা কি হচ্ছে কিউ দ্বারা গুণ কিউ দ্বারা করব, তাহলে কিউ কি হচ্ছে এইটা এরকম থাকলো, কিউ ক্রস কি হবে, কিউ ক্রস পি হবে, কিউ ক্রস পি। আবার এই কিউ দ্বারা এইটাকে যদি করি তাহলে কি হবে মাইনাস কিউ ক্রস কিউ, খেয়াল করো এইটা দিলাম, এইটা ওকে। তাহলে আমরা আশা করি অংশটা বুঝতে পারছি। আমরা এখন যেটা করবো এইটা দেখো, এখন আমরা দেখি একটু, এই যে দেখো হাফ পি ক্রস কিউ মাইনাস, এই যে মাইনাস নিয়ে আসছে, এই যে মাইনাস পি দ্বারা কিউ করলে পি ক্রস কিউ, আবার দেখো কিউ দ্বারা এটাকে গুণ করছি কিউ ক্রস পি, আবার কি মাইনাস কিউ ক্রস কিউ। তাহলে আমরা জানি কি দেখো এ ক্রস এ ইজ ইকুয়াল টু জিরো, মানে কি দুইটা ভেক্টর একই দিকে, তাহলে পি ক্রস পি মানে কি দুইটা ভেক্টর একই দিকে কাজ করতেছে, তাহলে পি ক্রস এটা জিরো হয়ে যাবে, এইটা জিরো হয়ে যাবে। দেখো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি এইটা সমান সমান জিরো, এইটা সমান সমান জিরো। তাহলে এখন দেখো এইটা এই অংশটা, তাহলে আমরা কি করছিলাম দেখো এ ক্রস বি যদি করি, এ ক্রস বি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস বি ক্রস এ, আমরা আগেই দেখাইছি। তাহলে এখন দেখো এখানে বলছি কি মাইনাস পি ক্রস কিউ সমান সমান আমরা কি বলতে পারি কিউ ক্রস পি, এটা বলতে পারি। দেখো তাহলে এইটা হয়ে যাবে কি কিউ ক্রস পি প্লাস, কিউ ক্রস পি প্লাস, আর এখানে থাকবে কি হচ্ছে এই অংশটা আবার কি প্লাস কিউ ক্রস পি। ঠিক আছে, তাহলে কি হবে এইটা 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 এইটা, তাহলে কিউ ক্রস পি পি কিউ ক্রস পি। আমরা একটু দেখি, দেখো এই যে 1/4 কিউ ক্রস পি প্লাস কিউ ক্রস পি, তাহলে কি হবে 1/4 এই যে 2 কিউ ক্রস পি, 2 কিউ ক্রস পি, ফলাফল কি হবে দেখো হাফ কিউ ক্রস পি, হাফ কি হচ্ছে কিউ ক্রস পি, কারণ 2 আর হাফ কাটা যাবে, তাহলে হাফ কি হচ্ছে এই যে যেহেতু ক্রস গুণফলের মান, যেহেতু এটা মডুলাস অফ কিউ ক্রস পি সমান সমান পি ক্রস কিউ একই কথা, তাইলে আমরা দেখো এ ক্রস বি সমান সমান কি হাফ পি ক্রস কিউ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হাফ ইন্টু ক্রস গুণফলের মান, হাফ ইন্টু ক্রস গুণফলের মান কখন, যখন পি এবং কিউ দুইটা কি হচ্ছে সামান্তরিকের কর্ণ নির্দেশ করে। তাইলে আমরা যদি যখন দুইটা সামান্তরিকের কর্ণ নির্দেশ করবে তখন আমরা কি করছি সেই কর্ণ দুইটার ক্রস গুণফলের মান নেব, ক্রস গুণফল করব, ক্রস গুণফলের মান নির্ণয় করব, তার অর্ধেক করব, তখনই আমরা কি হচ্ছে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। দেখো তাহলে দুইটা ভেক্টর কোন একটা সামান্তরিকের দুইটি কর্ণ নির্দেশ করলে, দুইটি ভেক্টর কোন একটা সামান্তরিকের কর্ণ নির্দেশ করলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভেক্টর দুটির ক্রস গুণফলের মানের অর্ধেক। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো এক্ষেত্রে এই ছবিটা স্ক্রিনশট নিয়ে, ঠিক আছে, মোবাইলের সামনে রেখে বা ল্যাপটপের সামনে রেখে এটা ক্রস কি হচ্ছে তুমি আস্তে আস্তে ক্যালকুলেশনটা করে এইটার উপলব্ধিটা, বইয়ে এটা প্রমাণটা দেওয়া নাই, তো যেহেতু তোমাদের প্রবলেম আসে বিভিন্ন সময় সেই জন্য প্রমাণটা একটু দেখাই দিলাম। তো আশা করি বুঝতে পারছো। আমরা এই রিলেটেড কিছু গাণিতিক সমস্যা দেখব, গাণিতিক উদাহরণ। দেখো পি একটা ভেক্টর দেওয়া আছে, কিউ একটা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, পি ও কিউ এর দ্বারা একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে সামান্তরিকের ক্ষেত্রে ক্ষেত্রফল। তাহলে কি আমরা জানি কি হচ্ছে সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে, সামান্তরিকের যদি দুইটা সন্নিহিত বাহু দেওয়া থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল হবে কি ক্রস গুণফলের মান। তার মানে কি পি এবং কিউ এর ক্রস গুণফল করব, ক্রস গুণফল করে যে ভেক্টরটা পাবো তার মান নির্ণয় করব, সেই মানটাই হচ্ছে কি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল। এটা গাণিতিক উদাহরণ বইয়ে করে দেওয়া আছে, করলেই হবে। আবার দেখো একটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করে যার কর্ণ দুটি যথাক্রমে এ আর বি। দুইটা সামান্তরিকের ক্ষেত্রফল, একটা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে যার কর্ণ দুইটা মান দেওয়া আছে। আমরা কি এইমাত্র দেখলাম যে কি হচ্ছে দুইটা সামান্তরিকের, একটা সামান্তরিকের যদি দুইটা কর্ণ দেওয়া থাকে সেই কর্ণ দুইটা দ্বারা যদি আমরা কি হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই তাহলে আমরা তার দ্বারা আগে প্রথমে ক্রস গুণফল করব, ক্রস গুণফল করে ক্রস গুণফলের ফলে যে ভেক্টরটা পাবো সেই ভেক্টরটার মান নির্ণয় করব, তার মানের অর্ধেক করলে আমরা কি হচ্ছে যে মানটা পাবো সেটা হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল।
ওকে, কারণ হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ক্রস গুণফলের মান, মানে কর্ণ দুইটা দ্বারা যদি ক্রস গুণফল করি সেই কর্ণ দুইটার ক্রস গুণফলের মানের অর্ধেকই হচ্ছে সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল। আমরা আরেকটা প্রবলেম দেখি, একটা ভেক্টর বি একটা ভেক্টর, ভেক্টর দ্বয় একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে দুইটা ভেক্টরের কি হচ্ছে, দুইটা ভেক্টর দেওয়া আছে, এই দুইটা ভেক্টর কি হচ্ছে একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করছে। তো একই ক্ষেত্রে আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল কি, হাফ ইন্টু ক্রস গুণফলের মান, মানে এই দুইটা বাহু দ্বারা এই দুইটা ভেক্টর দ্বারা যদি ভেক্টরের ক্রস গুণফল করি, সেই ক্রস গুণফলের ফলে যে ভেক্টরটা পাবো তার মান নির্ণয় করব, সেই মানের অর্ধেকটাই হচ্ছে গিয়ে কি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পারছো। এখন তোমাদের জন্য পরামর্শ হচ্ছে, তোমরা আমরা কিছু গাণিতিক সমস্যা এখানে দিয়ে দিব বইয়ের, আমি বলছি বারবারই, সাজান তপনের বইয়ের উদাহরণ অনুশীলনীর সবগুলা প্রবলেম সলভ করো। তোমার সকল অ্যাডমিশন টেস্টের, মানে আমাদের সব পরীক্ষা তো হবেই, আমাদের কলেজের পরীক্ষা, তারপরে বোর্ডের পরীক্ষা, প্লাস হচ্ছে গিয়ে কি যে কোনো বিশ্ববিদ্যালয়ের ভর্তির তোমার 80% প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে, তা আমরা এই ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা সাজান তপনের বইয়ের, তো এই উদাহরণগুলা গাণিতিক উদাহরণগুলো আমরা আলোচনা করেছি, এই গাণিতিক উদাহরণগুলো তোমরা করে ফেলবে। দেখো গাণিতিক উদাহরণ এই নাম্বারগুলা, আমরা যদি বলি গাণিতিক সমস্যা অনুশীলনী, এটা হচ্ছে দেখবা যে ডি ইউনিট, মানে ঘ, গাণিতিক সমস্যাগুলো, এই প্রত্যেকটা সমস্যা তুমি এখানে সলভ করে ফেলবে। ঠিক আছে, এবং দেখো এমসিকিউর এই অঙ্কগুলো, প্রত্যেকটা এমসিকিউর এই প্রবলেমগুলো প্রত্যেকটা এখানে ইন্ডিভিজুয়ালি আমরা বলে দিয়েছি। এই যে আমি বলে দিচ্ছি, এগুলা তুমি যদি করো তাহলে দেখবে যে ক্রস গুণফলের অনেক ডেপথ নলেজ তোমার তৈরি হবে। ঠিক আছে, তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তো আজকে আমার ক্লাস, আগামী বৃহস্পতিবারে আমার ক্লাসটা হবে না, আগামী বৃহস্পতিবার একটা ছুটি আছে, তো আরেকটা ক্লাস আমরা যে কোনো মুহূর্তে চেষ্টা করব আগামী বৃহস্পতিবার যদি পারি দেব। আমাদের একটু অংশ বাকি আছে, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ভ। তো এক্ষেত্রে ডিফারেনশিয়াল ক্যালকুলাস আমরা একটু আলোচনা করব। আর অলরেডি ক্যালকুলাস সম্পর্কে তোমাদের অলরেডি ম্যাথে আলোচনা করছে, তো তোমরা ম্যাথের এই আলোচনাগুলো খেয়াল করো। এবং আমি তোমাদেরকে ডিফারেনশিয়াল ক্যালকুলাস এবং ইন্টিগ্রাল ক্যালকুলাসের ফিল করবার জন্য বলেছিলাম যে দুইটা বই, চমক হাসানের নিমিক পানে 1, নিমিক পানে 2, ইভেন তুমি যদি ইউটিউবে গিয়ে চমক হাসানের কি হচ্ছে চমক হাসানের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ক্ষেত্রে চমক হাসান লিখলে চলে আসে, সেক্ষেত্রে ক্যালকুলাসের অ আ ক খ এরকম একটা সিরিজ আছে। ঠিক আছে, প্লে লিস্টে গিয়ে তুমি অ আ ক খ এইগুলা সবগুলা ভিডিও যদি তুমি দেখো, আমি এইরকম একটা পোস্ট অলরেডি দিয়েছি, এবং এর আগে আমাদের এই পোস্টের মানে এই কি হচ্ছে এই ইউটিউব চ্যানেল লিঙ্ক গুলো আমি দিয়ে দিয়েছি। তো আমার মনে হয় ক্যালকুলাস তোমাদের ক্যালকুলাস সম্পর্কে তোমাদের খুব ভালো ধারণা থাকা দরকার, কারণ ম্যাথে বিরাট চ্যাপ্টার আছে, একাধিক চ্যাপ্টার আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাস এবং ডিফারেনশিয়াল ক্যালকুলাস। তো আর করোনা চলছে, করোনার সেকেন্ড ওয়েভ শেষের দিকে, ইতিমধ্যে অলরেডি আগামী আজকেই আমাদের মানে বাংলাদেশে টিকা আসবে, ইন্ডিয়া থেকে টিকা আসতেছে। তো আশা করি তোমরা মানে যতদিন পর্যন্ত না সবার টিকাদান নিশ্চিত হচ্ছে, বা যতদিন পর্যন্ত সরকার মনে করছে মানে করোনার প্রকোপ মানে সন্তোষজনক পর্যায়ে আছে না, ততদিন পর্যন্ত কি হচ্ছে তুমি মাস্ক ব্যবহার করবা, স্যানিটাইজার ইউজ করবা, এবং অবশ্যই বাসায় থাকার চেষ্টা করবা। সবাইকে ধন্যবাদ, পরবর্তী ক্লাসে দেখা হবে।